আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে এইচএসসি এর গুরুত্বপূর্ণ আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্স নিয়ে তোমাদের কম বেশি সকলেরই সমস্যা থাকে, তো আজকে প্রত্যেকটা স্ট্রাকচার ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করব, যেন এই স্ট্রাকচার থেকে যদি পরীক্ষায় প্রশ্ন চলে আসে তুমি যেন খুব সহজে অ্যান্সার করতে পারো। চলো প্রথমটা কি লেখা আছে দেখি। It was 1971 when Bangladesh got independence. দেখো, কোন একটা বাক্যের মধ্যে যদি when থাকে এবং সেটা সময়কে নির্দেশ করে, তাহলে সিম্পল করার জন্য কাজ কি? আগে সিম্পল সেন্টেন্সটা বলি। সিম্পল হচ্ছে এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র একটা ক্লজ থাকবে এবং সেক্ষেত্রে ফ্রেজ যুক্ত হতে পারে। ফ্রেজ মানে কি? এক গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে কতগুলো ওয়ার্ড থাকবে কিন্তু কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। আর যদি দেখো কোন একটা বাক্যের মধ্যে when আছে, তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে সিম্পল করতে গেলে এই হোয়েন দ্বারা যে সময়কে নির্দেশ করে তার পূর্বে ইন দিয়ে দিবা। তাহলে এখন কখনকে নির্দেশ করতেছে? 1971 কে নির্দেশ করতেছে, একটা বছর। বছরের পূর্বে প্রিপোজিশন হিসেবে ইন বসে, তাই আমি এই যে ইট ওয়াজ 1971 এই অংশটুকুকে আমি সরাসরি লিখতে পারি ইন 1971। দেখো, তাহলে কিন্তু একটা ফ্রেজ গঠন হয়ে গেছে, আমার এই ক্লজটা চলে গেল। তাহলে শুধুমাত্র আর একটা ক্লজ থাকে। সিম্পল সেন্টেন্সের নিয়ম যেটা, শুধুমাত্র একটা ক্লজ থাকবে। ওকে, তাহলে ইন 1971 এটা ফ্রেজ হিসেবে এটাকে কমা দিয়ে আলাদা করে দিলাম। দেন হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স। ওকে, এই বাক্যটা কি হয়ে গেল? সিম্পলে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এখন চলো দুই নাম্বারটা দেখি। দুই নম্বরে বলছে ইট ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। পজিটিভ করতে হবে। ওকে, পজিটিভ করার নিয়মটা কি বলি। কোন একটা বাক্যের মধ্যে যদি দেখো দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি আছে, কি আছে? দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি। যেমন ধরো এই যে প্রথমে দা, এরপরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, দা মোস্ট সিগনিফিক্যান্ট। এই যে সিগনিফিক্যান্টের সুপারলেটিভ ফর্ম হচ্ছে তার আগে দা, তার আগে মোস্ট বসে। সিগনিফিক্যান্টের সুপারলেটিভ ফর্ম হচ্ছে তার পূর্বে মোস্ট বসে, তার মানে মোস্ট সিগনিফিক্যান্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তার মানে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রিকে তুমি যদি পজিটিভ করতে চাও তাহলে কি দিয়ে করবা? নো আদার দিয়ে করবা। বাক্যের প্রথমে কি বসবে? নো আদার বসবে। নো আদার। ওকে, নো আদারের পরে কি? নো আদারের পরে হচ্ছে নাউন, মানে এই যে তোমার অ্যাডজেক্টিভ যেটা থাকবে তারপরে যে অংশটা থাকবে এটাকে বলে হচ্ছে নাউন। তার আমরা এখানে লিখবো নো আদার ইভেন্ট। ইভেন্ট এরপর হচ্ছে বাকি অংশ সবটা লিখে দিব। নো আদার ইভেন্ট ইন দ্য হিস্ট্রি, ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। সংক্ষেপে লিখলাম, তোমরা কিন্তু পরীক্ষা হলে সংক্ষেপে লিখবা না। তাহলে কি হলো? নো আদার ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। এরপর হচ্ছে ভার্ভ। ভার্ভ কোনটা? এই যে ইজ হচ্ছে ভার্ভ, সো আমরা এখানে লিখবো ইজ। এরপরে সূত্র অনুসারে ইজ এর পরে আমরা অ্যাজ বসাবো, অ্যাজ। ওকে, এরপরে কাজ কি? ইজ অ্যাজ এর পরের কাজ হচ্ছে আমার এই যে এখানে সুপারলেটিভ ডিগ্রিটা ছিল না, এই সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম বসবে। তাহলে মোস্ট সিগনিফিকেন্ট এর পজিটিভ ফর্ম কি? শুধু সিগনিফিকেন্ট। সো আমি এখানে লিখবো ইজ অ্যাজ সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট এরপরে সাধারণত অ্যাজ বসে, অ্যাজ এরপরে সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে ইট। এই শেষে আমি এখানে ইট বসায় দিব। ক্লিয়ার? মূল কথাটা কি দাঁড়ালো? যদি দেখো দা প্লাস সুপারলেটিভ যুক্ত কোন সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে বলছে, তখন কাজ হচ্ছে নো আদার দিয়ে করতে হবে। তাহলে নো আদার এরপরে হচ্ছে যে অ্যাডজেক্টিভ থাকবে, তারপরের অংশ যেটা আছে সেটাই হচ্ছে নাউন থাকে সাধারণত। তাহলে নো আদার এরপরে নাউন, এরপরে হচ্ছে বাকি অংশ সবটা একদম শেষ পর্যন্ত লিখলাম। এরপরে লিখবো আমরা ভার্ভ ইজ, সূত্র অনুসারে বা স্ট্রাকচার অনুসারে আমরা অ্যাজ বসাবো। এরপরে যে ডিগ্রিটা থাকবে সুপারলেটিভ ফর্মের, সেই ডিগ্রিটার পজিটিভ ফর্ম বসাবো। এরপর অ্যাজ, এরপরে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে প্রথমে যেটা আছে সেটাই সাবজেক্ট বসে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তার একটা কথা বলে রাখি। যদি দেখো এই যে এখানে দা মোস্ট সিগনিফিকেন্ট না, এই জায়গায় দা মোস্ট সিগনিফিকেন্ট না থেকে যদি ওয়ান অফ দা মোস্ট সিগনিফিকেন্ট থাকতো, তার মানে শুধু দা না, দা এর সাথে ওয়ান অফ দা কথাটা যুক্ত থাকতো, তখন কিন্তু এটা নো আদার দিয়ে হতো না, তখন ভেরি ফিউ দিয়ে হতো। কি দি? ভেরি ফিউ দিয়ে আমার এটা করতে হতো। ক্লিয়ার? ভেরি ফিউ দিয়ে করবা, এটা হচ্ছে পজিটিভের নিয়ম। ওকে, আমরা আরো প্র্যাকটিস যদি পাই তখন এটা দেখবো। তিন নাম্বার দেখো, দ্য লিভস অফ দ্য পিপল হ্যাভ বিন শেপড বাই ট্র্যাজেডি। দ্য লাইভস, দ্য লাইভস অফ দ্য পিপল হ্যাভ বিন শেপড বাই ট্র্যাজেডি, মানে এই দুঃখ কষ্টের মধ্য দিয়েই কি হয়েছে? এই অঞ্চলের মানুষের জীবন গড়ে উঠছে। ঠিক আছে, তাহলে এটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার নিয়মটা কি? প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম হচ্ছে এই যে বায়ের পরে সাধারণত সাবজেক্টটা থাকে, তাহলে সাবজেক্টটা আগে চলে আসবে, মানে এই যে অবজেক্টিভ ফর্মটা সাবজেক্টিভ ফর্মে চলে আসবে, ট্র্যাজেডি সামনে চলে আসবে। ট্র্যাজেডি, ট্র্যাজেডি, ট্র্যাজেডি। ট্র্যাজেডির সাথে কি বসবে? দেখো এই যে হ্যাভ বিন আছে না, মনে রাখবা যদি অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করি তখন হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন হয়ে যায়।
তার মানে এখানে যে হ্যাভ বিন হ্যাজ বিন আছে তার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে শুধুমাত্র হ্যাজ। এখানে হ্যাজ কেন হলো, কারণ ট্র্যাজেডি একটা সাধারণ ঘটনা, একটা সাধারণ বিষয়বস্তু, তাই এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে হ্যাজ বসছে। তাহলে ট্র্যাজেডি হ্যাজ শেপড, হ্যাজ এর পরে ভার্বের V3 হয়, তাই এখানে আমার শেপডি বসবে। ট্র্যাজেডি হ্যাজ শেপড, ট্র্যাজেডিটা মানুষের জীবনকে গড়ে তুলেছিল কি হিসাবে? দ্য লাইভস অফ দ্য পিপল, দ্য লাইভস অফ দ্য পিপল। মানে সাবজেক্টিভ জায়গায় যেটা থাকে সেটা আমি শেষে বসাই দেবো। এই বাক্যটা কি হয়ে গেছে? অ্যাক্টিভ হয়ে গেছে। ক্লিয়ার? বলো বুঝতে পারতেছো কিনা? ওকে, নেক্সট। ডিসপাইট মেনি নেগেটিভ অ্যাসপেক্টস, অনেক খারাপ দিক থাকার পরও বাংলাদেশ হ্যাজ বিকাম আ কান্ট্রি অফ পজিটিভিটি। তার মানে অনেক খারাপ দিক থাকার পরও বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। ওকে, এটাকে কমপ্লেক্স করতে হবে। মনে রাখবা ডিসপাইট বা ইনস্পাইট অফ যে বাক্যগুলোতে থাকে, তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স করার নিয়ম হচ্ছে দো অলদো দিয়ে করতে হয়। ক্লিয়ার? আমি আবারও বলি, ডেসপাইট অথবা ইনস্পাইট অফ যুক্ত যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলোকে তুমি যদি কমপ্লেক্স করতে চাও তাহলে কি দিয়ে করবা? দো অলদো দিয়ে করবা। ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, দো অলদো মানে হচ্ছে যদিও। তার মানে দো অলদো দিয়ে যদি করতে চাও তাহলে পরবর্তী অংশ যে টেন্সে আছে প্রথম অংশটা সেম টেন্সে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দো, THOUGH, দোর পরে সাধারণত সাবজেক্ট লাগে। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, তাই তো? তার মানে এখানে সাবজেক্টের প্রধান হিসেবে শি বসবে। though she has though she has many negative aspect, ওকে, বাংলাদেশ has, তারপরে বাংলাদেশ has become a country of possibility। বলো বুঝতে পারছো কিনা? আমি এখানে দ্বিতীয় অংশের মধ্যে সাবজেক্ট লিখছি, এটা প্রথম অংশে লেখা আছে, তো একই কথা দাঁড়াতো। যদি আমরা বাংলাদেশকে সামনে লিখতাম তাহলে মানে প্রথম অংশে লিখতাম তাহলে কি হয় বলতাম? দো বাংলাদেশ হ্যাজ মেনি নেগেটিভ অ্যাসপেক্টস, এখানে অ্যাস যুক্ত হবে, নেগেটিভ অ্যাসপেক্টস, শি হ্যাজ বিকাম এ কান্ট্রি অফ পসিবিলিটি, সে কি হয়েছে? একটা সম্ভাবনাময় দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। ওকে, আচ্ছা নেক্সট আসো। The 21st February 1952 immediately comes to our mind. ওকে, দেখো এই জায়গায় একটা সময়কে নির্দেশ করতেছে, তাই না? যখন দেখবা কোনো একটা সিম্পল সেন্টেন্স দ্বারা সময়কে নির্দেশ করাচ্ছে তখন সেটাকে আমরা হোয়েন দ্বারা করতে পারি। তার মানে দ্য 21st February 1952, এতটুকু হচ্ছে একটা অংশ। হ্যাঁ, ইমিডিয়েটলি কামস টু আওয়ার মাইন্ড, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে এই অংশটাকে আমরা হোয়েন দ্বারা লিখতে পারি। তাহলে হোয়েন ইট ইজ, যেহেতু পরের অংশ প্রেজেন্ট আছে আমরা এটাকে প্রেজেন্ট অংশে দিব। When it is the 21st February 1952, when it is the 21st February 1952, কমা, এরপরে সাবজেক্ট হিসাবে যেহেতু সময়কালের সাবজেক্ট আমরা ইট দিব। it immediately comes to our mind, ক্লিয়ার? তো বুঝতে পারছো, যখন দেখবা কোনো বাক্যের মধ্যে সময়কে নির্দেশ করতেছে তখন সেটাকে আমরা সরাসরি হোয়েন কনজাংশন দ্বারা যুক্ত করতে পারি। আর হোয়েন দ্বারা যুক্ত করার কারণে এই হলো একটা ক্লজ আর এই হলো দ্বিতীয় ক্লজ। আর দুইটা ক্লজ যে বাক্যের মধ্যে থাকবে এবং কোঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত থাকবে। কোঅর্ডিনেট ক্লজ কোনগুলা? এই যে হোয়েন, সিন্স, অ্যাজ, দো, অলদো, বিকজ, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এই কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যখন যুক্ত থাকবে তখন সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। তোমরা একটা আমাকে কমেন্ট করে জানাও আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যে কয়েকটা নিয়ম নিয়ে আলোচনা করলাম, তোমরা সকলেই বুঝতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।